আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা পর্ব ৫ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এর মধ্যে প্রথম টপিকসটা হচ্ছে বর্গমূল বা স্কোয়ার রুট। তার আগে আমরা একটু বর্গ নিয়ে আলোচনা করি। দেখো, আমরা সবাই জানি যে ৫ গুণ ৫ এটাকে আমরা কি লিখতে পারি? 5 স্কোয়ার, বা আমরা এটাকে লিখতে পারি 25। আবার 6 গুণ 6 এটাকে আমরা লিখতে পারি 6 স্কোয়ার বা বর্গ সমান হচ্ছে 36। এখন লক্ষ্য করো যে এখানে আছে 36, যেটা হচ্ছে 6 আর 6-এর গুণফল, অর্থাৎ একই সংখ্যাকে দুইবার গুণ করলে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই সংখ্যাটার বর্গ, অর্থাৎ 6-এর এটা হচ্ছে 6 এর বর্গ, অর্থাৎ 6কে দুইবার গুণ করা হয়েছে। কিন্তু এই 36-এর থেকে আমরা কি পাইছি? 36 থেকে আমরা দুইটা 6 পাইছি। এই দুইটা 6-এর থেকে একটা মান যখন আমরা সেপারেট করব, কাকে সেপারেট করব? 6কে। এই যে 36 থেকে 6কে দুইবার গুণ করার ফলে বা 6কে বর্গ করার পরে আমরা পাইছি 36, আর 36কে আমরা যদি বর্গমূল করি তখন পাবো আমরা 6। আবার 25কে যখন আমরা বর্গমূল করব তখন পাবো কত? 5, কারণ দুইটা 5 মিলে কিন্তু 25 হয়েছে। তদ্রূপ কি দুইটা মিলে হয়েছে? 5 দুইটা মিলে হয়েছে। এই যে কোনটা থেকে কোনটা হয়েছে তখন তার পূর্ব অবস্থাটাই এটাই হচ্ছে, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে বর্গমূল। অর্থাৎ এ পাশে যদি x থাকে তার সাথে যদি x গুণ করি তাহলে পাবো হচ্ছে x স্কোয়ার। কিন্তু এই x স্কোয়ার কিসের থেকে পাইছি? আমরা পাইছি হচ্ছে দুইটা x এর গুণফল থেকে, অর্থাৎ x এর বর্গ হচ্ছে x স্কোয়ার আর x স্কোয়ারের বর্গমূল হচ্ছে x। বর্গমূল শব্দটাকে চিহ্নিত করতে গেলে, অর্থাৎ প্রতীক হচ্ছে এই যে সাইনটা, এই সাইনটাকে বলা হয় রুট। কিসের রুট? স্কোয়ার রুট। ওকে, তো আমরা যেমন 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে 3 × 3 = 9। তদ্রূপ 9কে আমরা যদি স্কোয়ার রুট করি, অর্থাৎ এই 9কে আমরা যদি রুট করি তাহলে পাবো 3। এখানেই এই জিনিসগুলোই বোঝানো হয়েছে যে লক্ষ্য করো, আমরা যদি বইয়ের ভাষা একটু পড়তে চাই যে বাগান করতে তোমাদের অনেকেরই শখ আছে। কারো ফুলের বাগানের শখ, কারো সবজির বাগানের শখ করতে ইচ্ছা হয়, আবার কারো ফলের বাগানের শখ। অনেকের শিক্ষা প্রতিষ্ঠানে খালি জায়গা আছে, আবার কারো বাড়ির আঙিনায় বা দেয়ালে ঘেরা ছাদে খালি জায়গা আছে। এখন ধরে নেই যে তোমার একটি বর্গাকার বাগান করতে জায়গা দেওয়া হলো, যার ক্ষেত্রফল হচ্ছে কত? 16 বর্গ একক। তাহলে বলো তো তোমার বাগানের দৈর্ঘ্য কত হবে? লক্ষ্য করো, আমরা এই মুহূর্তে যে জিনিসগুলো পড়তেছিলাম যে এই যে একটা জিনিস 36 থেকে আমরা স্কোয়ার রুট করে পাইছি কত? 6। তদ্রূপ আমাদেরকে একটা বাগান দেওয়া হলো, যে বাগানের ক্ষেত্রফল হচ্ছে কত? 16 বর্গ একক। এখন আমরা সবাই জানি যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আবার আর একটা জিনিস আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে কি সমান থাকে, অর্থাৎ দৈর্ঘ্য কি হবে? সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে কি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। অর্থাৎ এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, এই দৈর্ঘ্য স্কোয়ার আসতেছে। তো এখানে আমাদেরকে কত আসছে? এই স্কোয়ারের মানটা আসতে আসতে 16। তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত হবে? এই 16কে আমরা কি লিখতে পারি? 16কে দুইভাবে আমরা লিখতে পারি। দেখো,
যে 16কে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে 4, কারণ 4 গুণ 4 হচ্ছে 16। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন কিছু বিষয় তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা আগের শ্রেণীতে ঋণাত্মক সংখ্যার গুণ শিখেছি। গাণিতিক প্রয়োজনে আমাদের ঋণাত্মক সংখ্যার ব্যবহারও জানতে হবে। যেমন দেখো -4 এর বর্গ হচ্ছে 16, কিভাবে সেটা আমরা একটু দেখি যে -4 গুণ -4, প্রথম কথা হচ্ছে এই 4 আর 4 গুণ করে আসতেছে 16, আবার এই যে মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস হয়ে গেল, অর্থাৎ -4কে যদি আমরা রুট করি আলটিমেটলি কিন্তু আমরা +16ই পাবো। তাহলে -4 কি 16 এর বর্গমূল হবে? হ্যাঁ, 4 এর মতনই -4 16 এর বর্গমূল। তাহলে 16 এর বর্গমূল হচ্ছে দুটি, একটা হচ্ছে 4, অন্যটি হচ্ছে -4। তবে -4 নট ইকুয়ালস টু -16। রুট শুধুমাত্র ধনাত্মক বর্গমূলকেই নির্দেশ করে। ওকে, রুট কাকে নির্দেশ করে? ধনাত্মক বর্গমূলকে নির্দেশ করে। যেমন আমাদের আছে এখানে 25, রুট করলে কিন্তু আমরা শুধুমাত্র 5ই পাবো। কিন্তু দেখো এখানে লেখা আছে কি যে √16 ইকুয়ালস টু 4, আবার -4 ইকুয়ালস টু -√16। এটা একটু আলোচনা করি। দেখো এখানে আছে মাইনাস আর এখানে আছে ধরলাম 25। এখন এটাকে যদি আমরা রুট করি, দেখো এই মাইনাসের জায়গায় মাইনাস থাকলো আর 25কে রুট করার কারণে আমরা পাইলাম 5, কারণ -5 ইন্টু 5 হচ্ছে গিয়ে -25, এখানে মাইনাসটা আলাদা। দেখো এখানে একটা জিনিস লেখা আছে যে কোনো সংখ্যার ধনাত্মক বর্গমূলকে ওই সংখ্যার উপরে রুট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, একে প্রধান বর্গমূল বা প্রিন্সিপাল স্কোয়ার রুট বলা হয়। অন্য মূলটিকে ওই সংখ্যার উপরে মাইনাস রুট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে আমরা √16 করছি, পাইছি কত? 4। আবার -4 এর ক্ষেত্রে করছি কি আমরা, এই হয়েছে √16, যার জন্য আমরা 4 পাইছি, আর এখানে মাইনাসের জন্য এই মাইনাসটা হলো। এখন আমরা যদি চলকের মাধ্যমে আমরা বলতে পারি যে একটি সংখ্যা a অন্য একটি অঋণাত্মক সংখ্যা হচ্ছে b এর একটি বর্গমূল যদি a² = b হয় এবং b কে a এর বর্গ বলে, a কে b এর বর্গমূল বলে, এরকম পড়তে গেলে তোমরা কেউ কিছুই বুঝবা না। দেখো এখানে এই যে 16 আছে, এই 16কে আমরা লিখতে পারি কি 4², তাই তো? অথবা আমরা 4² লিখতে পারি 4 গুণ 4। আবার এই √16কে যদি আমরা রুট করি তাহলে হবে 4। দেখো এখানে 4 এর স্কোয়ার, এই যে 4 এর স্কোয়ার হচ্ছে 16, আবার 16 এর বর্গমূল হচ্ছে 4, অর্থাৎ এখানে যে জিনিসটা বলছে যে a² হচ্ছে b। এখন এই b কে কি বলা হয়? b কে বলা হয় a এর বর্গ। আবার দেখো এই a² কে আমরা যদি রুট করি তাহলে কিন্তু b পাবো, অর্থাৎ এখানে যেটাকে বলছে a কে বলা হয় b এর বর্গমূল। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। আমি আবার তোমাদেরকে একটা ক্লিয়ার করি। ধরো এখানে আছে 100, 100কে আমরা কি লিখতে পারি? 10 গুণ 10, অথবা আমরা লিখতে পারি 10²। তো দেখো 10 এর স্কোয়ার হচ্ছে 100, আর 100 এর বর্গমূল হচ্ছে 10। যেহেতু কোনো সংখ্যার বর্গ শূন্য অথবা একটি ধনাত্মক সংখ্যা, তাই তো বর্গ কখনো কি, বর্গটা করার সময় রুট করার সময় এটা মাইনাস কখনোই হবে না। সুতরাং শূন্য এবং যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল আছে, 0 এর বর্গমূল হচ্ছে 0, কারণ শূন্যকে দেখো, শূন্যকে আমরা 0 দ্বারা গুণ করলে 0ই আসবে, আর শূন্যকে আমরা যদি বর্গমূল করি ওই 0ই আসবে।
অন্য যে কোনো ধনাত্মক সংখ্যার দেখো যে অন্য যে কোনো ধনাত্মক সংখ্যার দুটি বর্গমূল আছে, একটি হচ্ছে ধনাত্মক, অপরটি হচ্ছে ঋণাত্মক। এখন আমাদেরকে বলতে হবে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে কি? উত্তরটা কি? দেখো এই যে কোনো ঋণাত্মক সংখ্যা, ধরো এই যে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে 36, তাহলে এই মাইনাসের জায়গায় কি হবে? মাইনাসটাই হবে, আর 36কে বর্গমূল করলে আসবে 6। ওকে, এখন আমরা আলোচনা করব পূর্ণবর্গ সংখ্যার প্রধান বর্গমূল। দেখো পূর্ণবর্গ সংখ্যাটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সেটা কেমন, যে পূর্ণবর্গ সংখ্যাটা কি? মূলত আমরা একটা সংখ্যাকে যদি বর্গমূল করি, যেমন ধরো 36, এই 36কে বর্গমূল করলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে 6। এখন দেখো এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, এখানে কিন্তু কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ বা দশমিক হয় নাই। কিন্তু আমরা যদি এইটার জায়গায় যদি 35কে যদি রুট করতাম, তাহলে কিন্তু কি আসতো? একটা ফ্র্যাকশন আসতো। আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নিই, যে সাপোজ এটা হচ্ছে 35কে যদি আমরা রুট করি, তাহলে আসতেছে 5.916079, এরকম করে অনেক দূর পর্যন্ত 5.9160 এরকম ডট 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 আজীবন হতে থাকবে। তো দেখো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যাকে আমরা যদি স্কোয়ার রুট করি তাহলে একটি স্বাভাবিক সংখ্যা আসবে। যেমন ধরো 25কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে 5। 16 একে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে 4। তো এই যে 4, 5, এখানে 6, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে যেটা লেখা আছে যে তোমরা কি বলতে পারবে 2 এর বর্গ সংখ্যা রুট কত? নিচে লেখো। এবার বলো তো -2 এর বর্গ রুট কত? বুঝতেই পারছো। দেখো 2 এর বর্গ সংখ্যা রুট, তো 2 এর বর্গ সংখ্যা লক্ষ্য করো কি আসবে? এই 2 এর বর্গ কত? 2 গুণ 2 মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এই 4কে যদি আমরা রুট করি তাহলে পাবো কত? 2। আবার দেখো -2 এর বর্গ, এর মানে কি? -2 ইন্টু -2 অর্থাৎ হচ্ছে -2 স্কোয়ার। এখানেও কত আসছে? 4। এই 4কে আমরা রুট করলে পাবো হচ্ছে 2। ওকে, আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছি। এখন সংখ্যা রাশিকে বিমূর্ত রাশির মাধ্যমে আমরা লিখতে পারি। এটা কিভাবে? দেখো এ যদি বাস্তব সংখ্যা হয়, মানে বাস্তব সংখ্যা মানে হচ্ছে যে কোনো সংখ্যা যদি হয়, কি হইতে পারে? যে এ স্কোয়ারকে আমরা যদি রুট করি তাহলে আমরা লিখতে পারি এ এরকম। এই যে একটা চিহ্ন আমরা ব্যবহার করছি, এই যে চিহ্ন ব্যবহার করছি, এটাকে বলা হয় পরম মান। ইংলিশে আমরা বলে থাকি মডুলাস। এখন দেখো এই যে এ মডুলাসকে এর পরম মান বলে। কিভাবে সেটা দেখো, এ যদি 0 থেকে ছোট হয় তাহলে হয়ে যাবে মাইনাসে, এ যদি 0-এর সমান অথবা 0 হতে বড় হয় তাহলে হয়ে যাবে প্লাসে। ওকে, আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছি। এখন দেখো 2 এর একটা পরম মান চিন্তা করে দেখো, যে দেখো পরম মান মানে কি? নির্দিষ্ট মান, যেটা যে প্লাস হোক মাইনাস হোক আলটিমেটলি কিন্তু এখানে 2 মডুলাস দেওয়া আছে, এটা মানে হচ্ছে 2। আর -2টা মানে কি? দেখো এই -2 হচ্ছে কি, এই মাইনাস থাকলো, মডুলাসটা উঠানোর জন্য আরেকটা মাইনাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 2 হয়ে গেল। অর্থাৎ -2 হোক আর শুধু 2 হোক, এর পরম মান হচ্ছে শুধুমাত্র 2। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো।
এখন আমরা অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। যে সংখ্যাগুলো মূলদ নয় সেগুলোই হচ্ছে অমূলদ। এখন দেখো, আমরা জানি মূলদ সংখ্যা মানে কি? মূলদ হচ্ছে যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ কি করতে পারবো। এখন দেখো, এই যে আমরা একটু আগে আলোচনা করছি যে 36, এই 36কে আমরা রুট করলে পাইছি 6, কিন্তু 35কে আমরা রুট করতে গিয়ে দেখলাম যে বিশাল একটা সংখ্যা আসছে, 5.9160 ডট 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 5.9160 ডট ডট ডট। এই যে যেটা আনলিমিটেড জিনিসটা আসছে, এটাই হচ্ছে গিয়ে মূলত অমূলদ সংখ্যা। এখানে যে জিনিসটা লিখছে যে এবার ধরো তোমাকে একটি বর্গাকার বাগান করতে জায়গা দেওয়া হলো, যার ক্ষেত্রফল 15 বর্গ একক। তাহলে বলো তো তোমার বাগানের দৈর্ঘ্য কত হবে? দেখো, আমরা জানি বর্গ মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ একই মানের দ্বারা দুইটা গুণ করা হয়েছে। তো সাপোজ কোনো কিছুর বর্গ একক যদি, কোনো জমির বর্গ ক্ষেত্রফল যদি 16 একক হয়, তাহলে এর দৈর্ঘ্যটা হবে কত? এই 16কে যদি আমরা রুট ওভার করি তাহলে আসবে 4, অর্থাৎ এইদিকে 4, এইদিকে 4, এইদিকে 4, এইদিকে 4। এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। কিন্তু এই 16 রুট 16 জায়গায় যদি রুট 15 হয়, তাহলে কিন্তু আমরা কোনো স্বাভাবিক সংখ্যা পাবো না। এখানে 4 কিন্তু স্বাভাবিক সংখ্যা। তো এখানে বলছে তুমি অবশ্যই বলবে দৈর্ঘ্য রুট 15 একক। এখন প্রশ্ন হলো, রুট 15কে কি মূলদ সংখ্যা, অর্থাৎ রুট 15কে কি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে? আসলে এটা জানতে হলে আমাদেরকে পিথাগোরাসের সূত্র ইমপ্লিমেন্ট করতে হবে। দেখি এখানে কি বলছে। একদিন গ্রিসের গণিতবিদ পিথাগোরাসের অনুসারী হিপ্পাসাসের মাথায় একটি প্রশ্ন আসে, একটি বাহুর দৈর্ঘ্য 1 একক, 1 মিটার, 1 সেন্টিমিটার, 1 ইঞ্চি, যা ইচ্ছা হতে পারে। সেই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত একক? যেহেতু বর্গকে কর্ণ বরাবর কেটে অর্ধেক করলে আমরা একটি সমকোণী ত্রিভুজ পাই, যার উচ্চতা ও ভূমি পরস্পর সমান। অর্থাৎ আমরা এই যে একটা স্কোয়ার যদি থাকে, এই স্কোয়ার যদি কর্ণ বরাবর যদি করি, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটাও একটা সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে আমরা কি পাবো? একটা উচ্চতা পাবো, একটি ভূমি পাবো, তাই তো? আর এই যে কর্ণটা কাটা হয়েছে, এটা হয়ে যাবে অতিভুজ। তো সূত্র অনুযায়ী দেখো, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আমরা যদি এই কোণটা সাপেক্ষে ধরি, অর্থাৎ এখানে এ বি সি, এই কোণের সাপেক্ষে এ বি হচ্ছে কি লম্ব, আর বি হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর যে কোণটা নিচ্ছি সেই কোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমি। এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি সূত্রটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস উচ্চতার দৈর্ঘ্য স্কোয়ার। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই যে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী ধরলাম এ বি সি, সেক্ষেত্রে এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার হচ্ছে অপর দুই বাহুর স্কোয়ারের সমান, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখন যে ভূমির দৈর্ঘ্য যদি 1 হয়, উচ্চতাও যদি 1 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে √2, অতিভুজের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তখন √2। দেখো এখানে আমরা এটাকে ধরলাম 1, তার মানে স্কোয়ার হলো, এটাকে ধরলাম 1, এটা স্কোয়ার হলো। 1কে স্কোয়ার করলে 1ই হয়, যোগ 1কে স্কোয়ার করলে এখানেও 1 হয়, তার মানে এখানে পেলাম 2, অর্থাৎ এসি স্কোয়ার সমান হচ্ছে 2। সুতরাং আমরা যদি বর্গমূল করি তাহলে পাবো এসি সমান √2। এখন দেখো এখানে বলছে যে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, তারপরে আমরা রুট করার পরে পাইছি √2 একক। এখন এই দৈর্ঘ্য কি মূলদ হবে? হিপ্পাসাসের দাবি ছিল এটি মূলদ নয়, অর্থাৎ √2কে আমরা কখনোই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না।
তিনি সেটাও প্রমাণ করেছিলেন। হিপাসাসের এই প্রমাণের মাধ্যমে √2 এর মতন মূলদ নয় এমন একটি সংখ্যার ব্যাপারে মানুষ প্রথম জানতে পারে। আমরা প্রমাণের বিষয়ের উপরে শ্রেণীতে জানতে পারবো, উপরের শ্রেণীতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপাতত আমাদের শেখার দরকার নেই, কিন্তু এই যে সংখ্যাগুলো কি হয়, যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা নয়, অর্থাৎ দেখো এখানে আমি দুইটা জিনিস দেখাই। √36কে আমরা লিখতে পারি 6, এটা হচ্ছে মূলদ। কারণ কি? কারণ যে বর্গমূল করলে কি হয়, একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। কিন্তু এই যে 35, এই যে এখানে যেটা আছে যে 35, এই 35কে যদি আমরা রুট করি এখানে একটা বিশাল মান আসবে। আবার √2 যদি আমরা মান নির্ণয় করার চেষ্টা করি বিশাল মান আসবে। অর্থাৎ যেগুলোকে রুট করলে কোনো স্বাভাবিক সংখ্যা আসবে না সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো এখানে লেখা আছে √2 এর মতন আমাদের বাগানে 15 √15 একটি অমূলদ সংখ্যা, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলো বাস্তব সমস্যা থেকে এসেছে। সুতরাং এরা বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যা কি হতে পারে? সকল সংখ্যা হতে পারে, মাইনাস, প্লাস, দশমিক, ইনফিনিটি যা আছে সবই বাস্তব সংখ্যা। এখন এই সংখ্যার মান কত, কিভাবে পরিমাপ করা যায় সেটা আমাদের জানা দরকার। আচ্ছা দেখো এখন লিখছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যারা পূর্ণবর্গ শুধু তাদের বর্গমূল মূলদ হবে, আর যারা পূর্ণবর্গ নয় তারা হচ্ছে অমূলদ হবে। পূর্ণবর্গ সংখ্যাটা কি? দেখো এখানে 36 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 36কে আমরা রুট করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। সাধারণভাবে বলা যায় বাস্তব সংখ্যার জগৎ থেকে সকল মূলদ সংখ্যা সরিয়ে নিলে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে অমূলদ সংখ্যা। তো আজকে আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করলাম। একটা হচ্ছে গিয়ে যে আমরা বর্গ নিয়ে আলোচনা করেছি, হচ্ছে বর্গমূল, আমরা আলোচনা করেছি হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, আমরা আলোচনা করেছি অমূলদ সংখ্যা, এবং আমরা মূলদ সংখ্যা নিয়েও আলোচনা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।